জনাব ওবায়দুল কাদের চাচা, ওনাকে আমি চাচা বলি, উনি আবার দলের সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগকে সংগ্রাম করে ক্ষমতা আনতে পারবেন, অথবা একটা আওয়ামী লীগের একটা সম্মানজনক জায়গায় আনতে পারবেন। মুখ্য সচিব ছিল একজন, ছিল না আবুল কালাম আজাদ, এমপি হয়েছিল, সে আর তার কাজিন মিজানুর রহমান নামে এক পুলিশের এসপি ছিল রংপুরের, পরে রাজবাড়ির বুধা এসপি ছিল, পরে যে কত বড় উন্মাদ দুর্নীতিবাজ, যে মাইক লাগায়া শিক্ষক বিক্রি করে স্কুলে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় নাই। আমার কাছে তো রেকর্ডিং আছে এখন। সে আসল রাজনীতি কি এটা সে জানে, বোঝে, কিন্তু বলতে পারে না, ঈশা ভয় পায় যে সামনে যদি নমিনেশন না পায়। কোনো আলোচনা কি আছে দলের মধ্যে নেতৃত্ব নেই? যারা আমাদেরকে অলরেডি ব্যর্থ করে দিয়েছে বিভিন্ন কারণে, ব্যক্তিগত লিপ্সা, ব্যক্তিগত লালসা, ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত লোভ, ব্যক্তিগত পর্যায়ে নিজের স্বার্থকে চরিতার্থ গিয়ে অবিচারের জায়গাগুলো তৈরি করা, অপরাধ করা। এবং ওই জন্য প্রথমে বলেছি যে আমার মনে হয় না জননেত্রী শেখ হাসিনা সব ইনফরমেশন ঠিক মতো পাচ্ছেন। আপনি বলছেন যে যাদের নতুনদের দায়িত্ব দেবার কথা যেটি বলছেন, মানে আপনি কি সত্যি বিশ্বাস করেন? মানে আপনি না, আপনি তো গণমাধ্যম কর্মী, মানে আমি বলছি যে ডু বি রিয়েলি বিলিভ যে জনাব ওবায়দুল কাদের চাচা, ওনাকে আমি চাচা বলি, উনি আবার দলের সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগকে সংগ্রাম করে ক্ষমতা আনতে পারবেন, অথবা একটা আওয়ামী লীগের একটা সম্মানজনক জায়গায় আনতে পারবেন? ইফ নট, হোয়াট আর উই ওয়েটিং ফর? উনি তো এখন কিছুই করছেন না, মানে গণমাধ্যমে, টোটালি অ্যাক্টিভ আছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেককেই দেখছি। উনি টোটালি অ্যাক্টিভ আছেন, উনি ওনার কাজ করার চেষ্টা করছেন, দলকে তো উনি ভালোবাসেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। উনি কি করছেন আসলে? কারণ উনি কি করছেন এটা ওনাকে আমরা জিজ্ঞেস করতে হবে, আমি অত কিছু বলতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে দলকে তো আর সে ভালোবাসা বন্ধ করবে না, সে তো আওয়ামী লীগের, মানে আমরা দেখলাম কদিন আগে আমার অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন আমার অনুষ্ঠানেই এস এম কামাল হোসেন, এবং তাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনাকে সবসময় ওবায়দুল কাদের সাথে দেখা যেত? আমি আপনাকে একটা নির্মোহ কথা বলি, কোন 18 বছর বয়সের সবুজ সন্তানের হৃদয়ের গভীরে যদি গেঁথে যায় যে আমি অমুক লোকটাকে নিয়ে হাসাহাসি করবো, তাকে আমি গুরুত্বের সাথে নিব না, আপনি পৃথিবীর এই পার থেকে ওই পার, উত্তর মেরু দক্ষিণ মেরু এক করে ফেলতে পারবেন, তাকে দিয়ে আপনি কোনোদিন ওই টিনেজার বা ওই ইয়াং ছেলেটা বা মেয়েটার হৃদয় জয় করতে পারবেন না। রাজনীতি যদি আপনি আপনার ছেলে মেয়েদের জন্য করেন, তাহলে আপনাকে সিদ্ধান্ত একরকম নিতে হবে। আর এস এম কামাল হোসেন ভাই, তারা আমার খুব ঘনিষ্ঠ, আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না, তারা একটা স্ট্রাকচারে আছেন, নেতা হয়েছেন, এমপি হয়েছেন, তাদের জন্য অনেক কথা বলা হয়তো বা কঠিন হয়, কিন্তু আমি বিশ্বাস করি যেহেতু এরশাদ বিরোধী আন্দোলনে সে একটা খুব ভালো জায়গায় ছিল এবং তাকে আমি খুব ঘনিষ্ঠভাবে চিনি, সে আসল রাজনীতি কি এটা সে জানে, বোঝে, কিন্তু বলতে পারে না। ঈশা ভয় পায় যে সামনে যদি নমিনেশন না পায়, বা যদি আবার এমপি না হইতে পারে, বা এমপি হইলেও যদি মন্ত্রী না হইতে পারে, ঠিক আছে, তার জায়গায় থাকুক, আমি ওই জায়গাটা যেতে চাই না। যেহেতু আমি আপনাকে এর আগেও বলেছি যে আমি খুব আলট্রুইস্টিক রিজনে রাজনীতি করতে এসেছি, আলট্রুইস্টিক রিজনেই রাজনীতি করতে চাই, করবো ইনশাল্লাহ। সেজন্য আমি আসলে অত রাগ ঢাক রেখে অত ভয় ডর করে কথা বলায় বিশ্বাস করি না। কারণ আমি তো একটা কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো বলেছিলাম বহু ছেলেমেয়ের মাঝে যে পলিটিশিয়ান ইজ নট নেসেসারিলি এ লিডার, লিডার ক্যান বি পলিটিশিয়ান, বাট পলিটিশিয়ান অলওয়েজ ক্যানট বি এ লিডার। কারণ লিডারশিপের ব্যাপারটা অনেক বড়, সে অনেক কুটচাল, অনেক কিছুকে বাদ দিয়ে একেবারেই, আমি বলবো একেবারেই বোকার মতো অনেক সময় একটা অবস্থান নিয়ে নেয়। সত্যি আবার একটু ওই প্রসঙ্গটাতে আসি যে ওই যে নতুন মানে নেতৃত্বের কথা যখন আপনি বলছিলেন, মানে গণঅভ্যুত্থানের পর এখন থেকে 8 মাস আগে সজীব অজিত জয়কে, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তাকে এই প্রশ্ন করা হয়েছিল, রয়টার্স প্রশ্ন করছিলেন যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী প্রার্থী তিনি হবেন কিনা। তিনি বলেছিলেন যে আমার মা এই টার্মের পর অবসর নিতে যাচ্ছেন, যদি দল চায় তিনি অবশ্যই বিবেচনা করবেন। এরকম কি কোনো বিবেচনার কথা আপনি আপনার দলের মধ্যে শুনেছেন? আর আপনি সাবেক তথ্য প্রতিমন্ত্রীর কথা বলছিলেন, তিনি সজীব জয়ের বন্ধু বলে আমরা জানি, তিনি বলছেন যে দলে শতভাগ মানুষ শেখ হাসিনার প্রতি আস্থাশীল, নেতৃত্ব পুনর্গঠনের কোনো সম্ভাবনা নেই, কোনো নেতৃত্ব পরিবর্তনের আভাসের কথা তিনি বলছেন না। এরকম আসলে কোনো আলোচনা কি আছে দলের মধ্যে নেতৃত্ব নেই? আচ্ছা, প্রথম কথা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, এটা নিয়ে আমিও কোনো কথা বলছি না। আমি বলতে চাইছি ওটা যে দোজ হু হ্যাভ ফেইলড আস, আপনি তাদেরকে দিয়ে আবার পারবেন কিনা? উত্তর হচ্ছে পারবেন না। কথা পরিষ্কার, আমার কথা কোনো অ্যাম্বিগুইটি নেই। দোজ হু হ্যাভ ফেইলড আস, যারা আমাদেরকে অলরেডি ব্যর্থ করে দিয়েছে বিভিন্ন কারণে, ব্যক্তিগত লিপ্সা, ব্যক্তিগত লালসা, ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত লোভ, ব্যক্তিগত পর্যায়ে নিজের স্বার্থকে চরিতার্থ গিয়ে অবিচারের জায়গাগুলো তৈরি করা, অপরাধ করা।
এবং ওই জন্য প্রথমে বলেছি যে আমার মনে হয় না জননেত্রী শেখ হাসিনা সব ইনফরমেশন ঠিক মতো পাচ্ছেন। আই ডোন্ট থিঙ্ক সো। শোনেন, আমি আপনার কাছে একটা কথা বলি। আমার এলাকার যে এমপি হয়েছে জাকির হোসেন সরকার, আমার তার রেকর্ডিং আমার কাছে আছে, মাইক লাগায় শিক্ষক বিক্রি করতেছে। এই রেকর্ডিং যখন আমি পাঠাইলাম যে এটা কি করবো অ্যাকশন নেওয়ার জন্য, এটা নেত্রী পর্যন্ত পৌঁছাইতে দেয়নি, তার আগেই তো সব শত্রু হয়ে গেছে আমার। আপনার মুখ্য সচিব ছিল একজন, ছিল না আবুল কালাম আজাদ, এমপি হয়েছিল, সে আর তার কাজিন মিজানুর রহমান নামে এক পুলিশের এসপি ছিল রংপুরের, পরে রাজবাড়ির বোধহয় এসপি ছিল, পরে এডিশনাল আইজি না কি যেন হয়েছে, আমি অত কিছু জানি না। এই দুজনে মিলে যে এমন এক পরিস্থিতি তৈরি করলো যে কত বড় উন্মাদ দুর্নীতিবাজ যে মাইক লাগায় শিক্ষক বিক্রি করে স্কুলে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় নাই। আমার কাছে তো রেকর্ডিং আছে এখন। 71 টিভি সে রেকর্ডিং পেয়ে প্রোগ্রাম করে ফেললো। বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম ভাই নিউজ করে ফেললো। কি হইলো এখন বলতে চাই না। পুলিশেরই কোন এক মহল যারা এই তথ্য প্রযুক্তির ব্যাপারগুলো দেখে, তারা ফোন করে বলতেছে এটা চালায়েন না, এটাকে অফ করেন। এখন আপনি কি ওই লোকগুলাকে দিয়ে পারবেন নাকি ফিরতে? এটা সম্ভব? ডু ইউ থিংক ইউ ক্যান কাম ব্যাক? ইটস নট গোইং টু হ্যাপেন। আমি তো আপনাকে একটা প্রায়োগিক উদাহরণ দিলাম। আমি কখনো তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আই স্টিল হ্যাভ দ্য রেকর্ডিং। আপনি ফরেন্সিক চেক করেন, মাইক লাগায় শত শত মানুষের মাঝখানে কি ধরনের ডিবাউচারি, ভ্রষ্টাচার এটা মনে করতেছেন আপনি? এটা তো হয়েছে ভাই। আমি তো কিছু বলতে পারিনি, আমি চুপচাপ, আমাকে এটা সহ্য করতে হয়েছে।